এখন ধনীদের তালিকা বললেই সবার আগে নাম উঠে আসে ইলন মাস্কের, তাই না? টেসলা, স্পেসএক্স সবই তার দখলে। একসময় এমন এক মুসলিম সম্রাট ছিলেন যার ধারের কাছেও আজকের কেউ নেই। ওই সম্রাট যদি চাইতেন তাহলে নিজের রাজ্যের 10 কিলোমিটার রাস্তা ঢেকে দিতে পারতেন খাঁটি সোনায়। শুনে হয়তো রূপকথার মতো শোনাচ্ছে, কিন্তু এই গল্পটা একদমই সত্যি। 14 শতকের পশ্চিম আফ্রিকার এক সম্রাট, নাম তার মানসা মুসা। এমন এক ধনী মানুষ যার সম্পদের ধারের কাছে আধুনিক যুগের ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা বার্নার্ড আর্নো যেন বালির ঠেলা। তার রাজ্য মালি সাম্রাজ্য, যেখানে ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ সোনার ভান্ডার। ইতিহাসবিদরা বলেন তখনকার দুনিয়ায় প্রায় অর্ধেক সোনা বের হতো মালির মাটি থেকে। 1324 সাল মানসা মুসা রওনা দিলেন হজে, কিন্তু সেটা ছিল স্রেফ এক যাত্রা নয়, ছিল যেন এক চলন্ত রাজ্য। প্রায় 60,000 মানুষের বিশাল বহর, মন্ত্রী, সৈন্য, দাস, ব্যবসায়ী, এমনকি কবিও ছিল সেই দলে। উটের পিঠে ছিল সোনা ভূতি থলে। সৈন্যরা কেবল সোনা বহনের দায়িত্বে ছিল, আর দাসদের গায়ে স্বর্ণের ঝলমলে পারস্যের রেশমি জামা। তারা যখন কায়রোতে পৌঁছলেন তখন শুরু হলো অবিশ্বাস্য দান। যার পেট খালি তার হাতে সোনা। কেউ কিছু চাইলেও তাকেও। রাস্তায় রাস্তায় বিলি হচ্ছিল কেজিতে কেজিতে খাঁটি সোনা। এই অদ্ভুত দান এতটাই ব্যাপক ছিল যে কায়রোর বাজারে স্বর্ণের মূল্য এত নিচে নেমে যায় যা 10 বছরেও কাটিয়ে উঠতে পারেনি সেখানকার অর্থনীতি। গবেষণায় জানা যায় এই যাত্রা মধ্যপ্রাচ্যে 150 কোটি ডলারের সমপরিমাণ আর্থিক ধস ডেকে আনে। তবে মানসা মুসা কেবল ধন নয়, জ্ঞানের দিকেও ছিলেন ভীষণ আগ্রহী। তিনি গড়ে তুলেছিলেন টিম্বাকটু শহর, যেখানে স্কুল, মসজিদ ও লাইব্রেরি গড়ে তোলা হয়। আন্দালুসিয়ার এক কবি ও স্থপতিকে এনে তিনি নির্মাণ করান বিখ্যাত জিঙ্গারেবার মসজিদ, আর পুরস্কার হিসেবে তাকে দেন 200 কেজি সোনা, যার বর্তমান মূল্য প্রায় 226 কোটি টাকা। টিম্বাকটু পরে হয়ে ওঠে আফ্রিকার জ্ঞান, সংস্কৃতি ও গবেষণার কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ আসতো পড়তে এখানে। এখানেই গড়ে ওঠে সাংকোর বিশ্ববিদ্যালয়। তার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়ে যে 1375 সালের এক ইউরোপীয় মানচিত্রে তাকে আঁকা হয়েছিল এক হাতে সোনার টুকরো ধরে বসে থাকা রাজা হিসেবে। তার হাত ধরেই প্রথমবারের মতো মালির নাম উঠে আসে বিশ্ব মানচিত্রে। কিন্তু সব রূপকথারই একটা শেষ থাকে। 1337 সালে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলেরা আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। তাকে ইউরোপীয় উপনিবেশিক শক্তি গ্রাস করে নেয় তার গড়ে তোলা সেই স্বর্ণযুগ। তবুও ইতিহাসের পাতায় থেকে যায় সেই এক সম্রাটের গল্প। তিনি সোনার মতো জ্বলজ্বলে ছিলেন, কিন্তু হারিয়ে যান সময়ের ধুলোর নিচে।